আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং কি সুস্থ আছেন। ধন্যবাদ যত সময় সকল ক্লাসে জয়েন হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক বেশি ভালো আছি। আহ, আজকে আমাদের ফান্ডামেন্টাল সেশনের ৪র্থতম ক্লাস। দেখতে দেখতে আমাদের ৩টি ক্লাস শেষ হয়ে গেছে। তো আশা করি সকলেই ক্লাসগুলো ভালোভাবে করতেছেন এবং হোমওয়ার্ক জমা দিচ্ছেন। তো আজকের সেশনটিতে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল বলতে পারেন। আচ্ছা, ক্লাসে যাওয়ার পূর্বে আমি যে বিষয়গুলো বলবো সকলকে আজকের ক্লাসটিতে অবশ্যই ভিডিও মোডে থাকতে হবে। কারণ ভিডিও মোডে না থাকলে আপনি কিন্তু ক্লাসটি মনোযোগ সহকারে করতে পারবেন না। আপনি হয়তোবা আটাআটি করতেছেন, অডিওতে আছেন, হয়তোবা আমি দেখতে পারতেছি না, কিন্তু আপনি দেখেন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি কাকে ফাঁকি দিচ্ছেন। আসলে আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নাই, কারণ আমি ক্লাস করাবো, ক্লাস করায় চলে যাবো আমি আমার মতো। আপনি ক্লাস করলেও আমার কিছু আসবে যাবে না, আপনি না ক্লাস করলেও আমার কিছু হবে না। এজন্যই নিজের গর্জে অবশ্যই আমি আপনাদেরকে মানে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যাতে আমি আমার সকল বিষয়গুলো আপনাদেরকে দিতে পারি এবং ক্লাসগুলো সুন্দরমতো বোঝাতে পারি। তারপরে আপনাদের নেওয়ার বিষয়টা তো আছে, আপনারা যাতে যথাযথভাবে সম্পূর্ণ বিষয়টা আমার থেকে আদায় করে নিতে পারেন, তার জন্য বিরতে অবশ্যই থাকতে হবে। অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ আজকের একটি ইম্পর্টেন্ট সেশন হতে যাচ্ছে আমাদের। যেই নোটগুলো বা আমি যে বিষয়গুলো বলবো নোট করতে, ওগুলো নোট করবেন যাতে পরবর্তীতে আপনার এটা কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে আজকে আলোচনা আমি চলে যাব। আচ্ছা, মাইক্রোসফট এক্সেল নিয়ে কে কে কাজ করছেন এ পর্যন্ত তারা একটু হ্যান্ড রাইজ করুন। আমি দেখতে চাই কারা, মানে কতজন আনুমানিক আছেন যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে পূর্ববর্তীতেও কাজ করছেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি প্রায় 40 জনের মতো কাজ করছেন মাইক্রোসফট এক্সেল নিয়ে এর আগেও। আচ্ছা, তাদের মধ্যে আমি একজনকে একটা প্রশ্ন করতে চাই মাইক্রোসফট এক্সেল নিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমি রিফাত ভাইকে ডেকে নিচ্ছি। আহ, রিফাত ভাই, আমি আপনাকে আনমিউট করার পারমিশন দিছি, একটু চেক করেন বা আনমিউট করেন, আমি আপনাকে একটি বিষয় বলি। আচ্ছা ভাই, কত সাল থেকে বা কবে থেকে আপনি এক্সেল নিয়ে কাজ করতেছেন? আচ্ছা, ভালো কথা। এক্সেল নিয়ে কাজ করার পর বা এক্সেল নিয়ে কাজ করার মাধ্যমে কি আপনি এই পর্যন্ত কোনো ইনকাম জেনারেট করতে পারছেন? যাক, কাজ শিখছেন, এটা অনেক ভালো কথা। তো আপনাকে আমি একটা কোয়েশ্চেন করি, আপনি কি এর আনসার দিতে পারবেন? আচ্ছা, আমি আপনাকে খুব সাধারণভাবেই দেখাই, বা সাধারণভাবে বলি। মনে করেন একটা ছক বা একটা কলামের মধ্যে আমি নাম লিখছি। আমার নাম, মনে করেন আমার নাম রাশেদুল। রাশেদুল নাম লিখছি আমার একটা একটা ছকের মধ্যে। আর একটা ছকের মধ্যে আমার সারনেম লিখছি রোমান। সারনেম রোমান লিখছি। তো আমার এক জায়গায় নাম আছে রাশেদুল, আর এক জায়গায় নাম আছে রোমান। তো এই দুইটা, আহ, তারপরে যদি আমার ফুল নেম, আমি একটা ছক করছি, ছকের মধ্যে আমি লিখছি যে ফুল নেম আমার। তো ওই ফুল নেমের মধ্যে আমি কিভাবে এই দুইটা নামে, যে রাশেদুল আর এই যে রোমান, এই দুইটা নামকে আমি একত্রে একটা ফর্মের মধ্যে নিয়ে আসতে পারি, বা ওই টোটাল নাম, যে সেকশনটা বা যে কলামটা ওই ছকের মধ্যে আমি কিভাবে আনতে পারি, এটা কি আপনার জানা আছে? লিখে লিখে না, টাইপ করে তো আমরা সকলেই পারবো, মানে শর্টকাট বা কি ফর্মুলা ইউজ করলে এটা আনা যায়, আপনার জানা আছে? হ্যাঁ, আপনি এটা জানেন না আসলেই? এটা খুব বেসিক একটা ফিচার্স। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে ক্লাসের মধ্যে সকল বিষয় শিখবো। আর আপনার যেই অ্যান্সারটা এটা আমি ক্লাসের মধ্যে বলে দিব। এর জন্য শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অ্যান্ড আজকে ক্লাসে আমরা অনেকগুলো ফিচার্স, অনেকগুলো টেকনিক ইউজ করবো। হয়তো অনেকে এর আগে এক্সেল আমরা ইউজ করছি, কিন্তু প্রফেশনাল ওয়েতে ইউজ করি নাই, অথবা আমরা কিছু ফর্মুলা সম্পর্কে জানি না, ফিচার সম্পর্কে জানি না, যেগুলো ইউজ করলে আমাদের এক্সেল দ্বারা আমরা খুব সহজে কাজগুলো করতে পারবো। ঠিক আছে, আমি আর কাউকে প্রশ্ন জিজ্ঞেস করলাম না, আমি আজকে ক্লাসে চলে গেলাম। আচ্ছা, আমাদের ক্লাসের মূল থিমটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। অনেকেই হয়তোবা কাজ করছে এর আগে, উম, কিন্তু অনেকে হয়তোবা করে নাই। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল জিনিসটা কি। আপনারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করছেন, ঠিক সেম এটাও মাইক্রোসফটের একটা সাব প্রোডাক্ট, যেটা হচ্ছে যে স্প্রেডশিট আকারে। আচ্ছা, আপনারা মানে কাগজের
যে ছক বা যে টেবিলের মধ্যে যে ছকগুলো আঁকা হয় এগুলো তো সবাই দেখছেন, ওইটারই ঠিক অনলাইন যে ফর্মুলা সেটাই হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল হচ্ছে যে এমন একটা ফর্মুলা বা কম্পিউটার স্প্রেডশিট প্রোগ্রাম যেখানে আহ, অনেক ধরনের হিসাব নিকাশ, গাণিতিক হিসাব থেকে বেসিক হিসাব থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সকল ফিচার্স এটার মধ্যে অ্যাভেলেবেল আছে। বিভিন্ন ধরনের চাকরির বেতন প্রদানের ক্ষেত্রে, আহ, হিসাব নিকাশের ক্ষেত্রে মূলত এই এমএস এক্সেলটা ব্যবহৃত হয়। আশা করি এই বিষয়টা সকলে ক্লিয়ার। এটা হচ্ছে কম্পিউটার স্প্রেডশিট প্রোগ্রাম যার মধ্যে হিসাব নিকাশ করা হয় ছক আকারে। এটাই হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল। আচ্ছা, তাহলে আমি সরাসরি মাইক্রোসফট এক্সেলের মধ্যে চলে যাই। আহ, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে প্লিজ কাইন্ডলি কেউ একজন চ্যাট বক্সে জানান। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিনটা আশা করি সকলে দেখতে পারতেছেন। সর্বপ্রথম আমি এক্সেলে চলে যাব, বা এক্সেল আপনি এই জায়গাতে ঠিক সেম। এক্সেল যেমন আমাদের অফলাইন সফটওয়্যার রয়েছে, এক্সেলের ঠিক সেম অনলাইন সফটওয়্যার রয়েছে, যেটা হচ্ছে যে গুগলের প্রোডাক্ট বা গুগল শিট নামে পরিচিত। গুগল শিট এবং মাইক্রোসফট এক্সেল সিমিলার একটা প্রোডাক্ট বলতে পারেন, এটার দুইটার কাজই সেম। জাস্ট কিছু এক্সট্রা ফিচার্স রয়েছে যেগুলো আমরা এক্সেলের মধ্যে ব্যবহার করতে পারি, মাইক্রোসফট এক্সেলের মধ্যে ব্যবহার করা যায়। আচ্ছা, যেভাবে আপনি হচ্ছে যে গুগল এক্সেল এর মধ্যে কাজ করতে পারবেন, আর সরি গুগল শিটের মধ্যে কাজ করতে পারবেন, সেটা হচ্ছে অনলাইন সফটওয়্যার, যার কারণে আপনাকে অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে। ডাটা কানেকশন থাকলে আপনি শুধুমাত্র ওই গুগল শিট ইউজ করতে পারবেন। আর যদি আপনি মাইক্রোসফট এক্সেল ইউজ করতে চান, সেটা আপনি অনলাইন অফলাইন দুইভাবে পারবেন ইউজ করতে। এটা হচ্ছে মূল সুবিধা। এটা আপনার পার্সোনাল কাজের ক্ষেত্রে যখন আপনি যেন কোনো ক্লায়েন্টের জন্য লিড জেনারেশন করবেন, আপনার বিভিন্ন ধরনের কাজে আসবে। তো আসুন দেখে নিই কিভাবে শিখা মানে ওয়ার্ডের মধ্যে কাজ করা যায় সবকিছুই। আহ, স- সর্বপ্রথম আমরা এক্সেলটাকে ওপেন করে নিব, এক্সেল সফটওয়্যারটাকে। আপনারা সকলেই এইসব মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে কাজ করার পূর্বে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, মাইক্রোসফট অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টের মধ্যে মানে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে লগ ইন করতে পারবেন। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস দেখাইবে হয়তোবা। আর আচ্ছা, আপনার হয়তো এরকম ইন্টারফেস শো করতে পারে, অথবা ওই যে প্রথমে যে ইন্টারফেসটা শো করলো ওরকম দেখাতে পারে। তো আপনি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নেবেন, এটা হচ্ছে যে একদম ব্ল্যাঙ্ক পেজ বা হোম পেজ যেরকম দেখা যায়, এটাই হচ্ছে ইন্টারফেস মেইনলি এক্সেলের। ওয়ার্ডে যে বিষয়গুলো বলছি ওই সেম সিমিলারিটি এগুলা এই জায়গায় রয়েছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন ফন্ট অপশনে বোল্ড বাটন, ইটালিক বাটন, আন্ডারলাইন, মার্জ, এই জায়গায় কিছু কিছু অবশ্যই এক্সট্রা ফিচার রয়েছে। তো আপনি এই জায়গায় সর্বপ্রথম আমরা ওয়ার্ডে কি শিখছিলাম, যে যেই পয়েন্টগুলো সিলেক্ট করবো বা যে যে টেক্সটগুলো সিলেক্ট করবো জাস্ট ওইগুলো আমরা পরিবর্তন করতে পারবো। এই জায়গাতে ঠিক সেম, আপনি যেই লেখাগুলো লিখবেন ওই জিনিসটাই সিলেক্ট করার মাধ্যমে যে সিলেক্টেড যেই অপশন সিলেক্টেড টেক্সট এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আমি যে একটা জিনিস, আচ্ছা আমি সুন্দর মতো লিখি। হুম, এই যে ফান্ডামেন্টাল যে লিখছি লেখাটা, এই লেখাটাকে যদি আমি বোল্ড করতে যাই, সিম্পলি জাস্ট বোল্ডে ক্লিক করব, এই যে মোটা হয়ে গেছে। যে কোনো ছকে যদি এডিট করতে চান ডাবল ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার টেক্সটগুলো সিলেক্ট হবে, এছাড়া সিলেক্ট হবে না, একটা সিঙ্গেল ক্লিক করলে হবে না। আর দেন ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবেন, আপনি যে জায়গা থেকে ফন্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি নিজের পছন্দ অনুযায়ী ফন্ট দিতে পারেন। আচ্ছা, এগুলো তারপরে হচ্ছে আন্ডারলাইন, যেমনটা আমরা যে এক্সেলে দেখছি, ওয়ার্ডে দেখছিলাম, ঠিক সেম এই জায়গায় আপনি আন্ডারলাইন ক্লিক করলে আন্ডারলাইন নিচে দাগ পড়ে যাবে। তারপরে এই জায়গায় যে আপনি লেখাকে ছোট বড় করতে চান সেক্ষেত্রে এটাও করার সুযোগ রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে যে টেক্সট কালার, আপনি কি কালারের টেক্সট অ্যাড করতে চান সেটা ওই জায়গায়
অপশন রয়েছে। আপনি যদি টেক্সটকে লাল কালার বা বিভিন্ন আপনার পছন্দ অনুযায়ী যে কালারগুলো লিখতে চান ওই লেখাগুলো কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর দেখেন এই জায়গায় যে আমি লিখছি ফান্ডামেন্টাল, এটা কিন্তু ছকের বাইরে চলে আসছে। এই লেখাটা ছকের বাইরে, মানে একটা ছকের সাইজ তো এতটুকু, এই ছকের বাইরে চলে আসছে, তো লেখাটা দেখতে খারাপ দেখাচ্ছে। এখন যদি আমি যে কিছু লিখি, দেখেন এটা লেখাটা পিছনে পড়ে গেছে না, ফান্ডামেন্টাল লেখাটা শো করতেছে না। তো এটা যদি আমরা বাড়াতে চাই, আমরা দুইভাবে বাড়াতে পারি। এক হচ্ছে মাউসের কার্সর ধরে, এই যে কার্সর ধরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বাড়ায় নেবেন, এভাবে বাড়াতে পারেন। আবার আপনি যে কলামটা বাড়াতে চান সেটার উপরে আহ, এই জায়গায় এই যে মিডল বরাবর আসার পরে এই জায়গায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই টেক্সট অনুযায়ী এটা নিজের জায়গা মতো বর্ধিত হয়ে যাবে। এভাবে বাড়াতে পারেন। আপনি হয়তোবা ধরে ধরেও নিজের প্রয়োজন অনুযায়ী বাড়াতে পারেন, আবার ডাবল ক্লিক করার মাধ্যমেও বাড়াতে পারেন। এই শীটের মধ্যে যেই উপর থেকে নিচ বরাবর যেই সারিটা রয়েছে এটা হচ্ছে যে কলাম, এগুলোকে কলাম বলা হয়, এক একটা কলাম। এই বিষয়টা নোট করে রাখেন। এক্সেল শীটের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বি ভাবে যেই ছকগুলো রয়েছে এগুলাকে কলাম বলা হয়। আর বাম দিক থেকে ডান দিক বরাবর আড়াআড়ি ভাবে যেই ছকগুলো রয়েছে এই ছকগুলোকে রো বলা হয়। সকলে নোট করছি? ওকে। তারপরে ফন্টের বিষয়টা তো দেখালাম। হ্যাঁ, এরপরে যে বিষয়টা রয়েছে এই জায়গায় অ্যাডজাস্ট অ্যালাইনমেন্ট। তো গত ক্লাসে আমি শিখেছিলাম যে অ্যালাইনমেন্ট কাকে বলে বা অ্যালাইনমেন্টটা কি। তো আপনাদের মধ্যে কেউ একজন হ্যান্ড রেজ করেন যে অ্যালাইনমেন্টের সংজ্ঞাটা আমাকে বলতে পারবেন? আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকে হাত তুলছেন। তো আমি সাব্বির ভাইকে ডাকবো অ্যালাইনমেন্টের সংজ্ঞা বলার জন্য। ভাই আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আহ, ঠিক আছে ভাই, হয়তো বা গত ক্লাসে অনেক বেশি মনোযোগী ছিল এই জন্য এত সুন্দর মতো বলতে পারছে। আপনারা এরকম ক্লাসের মধ্যে মনোযোগী থাকবেন, যাতে করে যখন যেটা জিজ্ঞেস করি সেগুলা বলতে পারেন। আচ্ছা, অ্যালাইনমেন্ট হচ্ছে যে কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানকেই অ্যালাইনমেন্ট বলে। এই জায়গায় যদি আমি টেক্সটের সাপেক্ষে টেক্সটের অ্যালাইনমেন্ট নিতে চাই, টেক্সটের সাপেক্ষে যদি ছকের অ্যালাইনমেন্ট নিতে চাই, তাহলে এই ছকটার মাঝে বরাবর, যেমন টেক্সটটা সিলেক্ট করে আমি যদি ছকের অ্যালাইনমেন্টটা নিতে চাই, এখন যদি আমি এই জায়গাটাকে সিলেক্ট করে আমি যদি মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিই, তাহলে দেখবেন টেক্সটগুলো মিডলে চলে আসবে। তো এই যে মিডলে চলে আসবে। বা আমি যদি এরকম দিতে চাই এটাও করতে পারি। বাম দিক থেকে লেখাটা শুরু হবে, আমি যদি এটা চাই এটা সিলেক্ট করবো। ডান দিক থেকে সিলেক্ট করা লেখা শুরু হওয়ার জন্য আমি এটা সিলেক্ট করতে পারি। তারপর ঠিক সেম ডান দিক বা ইনক্রিজ ইন্ডেন্ট যদি আমি সিলেক্ট করি, এদিকে লেখা বৃদ্ধি পেতে থাকবে। আমি যদি ডান দিকে নিতে চাই, সিম্পলি ইনক্রিজ ইন্ডেন্টে সিলেক্ট করব, তাহলে লেখাগুলো বা টেক্সটগুলো ডান দিকে যেতে থাকবে। আর বাম দিকে সিলেক্ট করলে বাম দিকে যেতে থাকবে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে মার্জিন সেন্টার। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। মনে করেন আমি এই জায়গায় কিছু হেডলাইন লিখলাম। আচ্ছা, মনে করেন আমি এই দুইটা ছক কিন্তু দুইটা, মানে আমি একটা হেডলাইন লিখলাম, হেডলাইনের মাঝ বরাবর ছকের যে একটা দাগ দাগ রয়েছে, আমি যদি এখন এই ইয়াটা সিলেক্ট করি, মনে করেন একটা ছক সিলেক্ট করলাম, সেল। এই ছকগুলো এক একটা সেল বলা হয়, ঠিক আছে? সেল কাকে বলে? স্প্রেডশিটের প্রত্যেকটা ছককে এক একটা সেল বলা হয়। এই বিষয়টা সকলে নোট করে নেন। দেখেন আমি যদি এই জায়গায় মাউসের কার্সরটিকে এই যে নিচে, এই ছকের নিচে ডান দিক বরাবর যদি আমি সিলেক্ট করি, এই দেখেন এইভাবে না, এইভাবে রাখলে এটা কিন্তু মুভ হবে, এবার নিচের দিকে মুভ হবে, ঠিক আছে? এই প্লাস আইকনটা বা এই প্লাস আইকনটা আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, ততক্ষণ পর্যন্ত সিলেক্টেড রাখবেন। তো কর্নার থেকে আমি যখন এটা বৃদ্ধি করে এ পর্যন্ত আসবো,
আনার পরে যদি এই জায়গায় আমি অ্যালাইনমেন্ট করে দিই, এই যে মার্জিন সেন্টারে ক্লিক করি, দেখেন এটা মধ্যবর্তী লেখা চলে গেছে। দেখেন এই মধ্যবর্তী যে ছক ছিল ছকটা চলে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি আরেকবার দেখাই। আমি যদি এই জায়গায় ছক মনে করেন এই কয়টা ছক ছিল সিলেক্ট করলাম, এই জায়গায় যে মার্জিন সেটটা দিই, এই যে এই জায়গাটা পুরো সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, যে আপনি যে কোনো কিছু টেক্সট করতে পারেন। তো এটা হচ্ছে যে সুবিধা মার্জিন সেন্টারে। তারপরে যে কিছু আইকন রয়েছে, আপনি প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করতে পারেন। যদি আপনি টাকার ডলার হিসাব করতে চান, তো এই জায়গায় ডলার সিলেক্ট করতে পারেন। ইউরোর হিসাব করতে চাইলে ইউরো ক্লিক করতে পারেন। চাইনিজ কারেন্সিতে যদি আপনি টাকার হিসাব করতে চান, সেক্ষেত্রে আপনি চাইনিজ সিলেক্ট করতে পারেন। আপনার মোর লাগলে আপনি জায়গা থেকে আরো বিভিন্ন ধরনের কারেন্সি আছে, যেগুলো আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, আমাদের এই পেজটা দেখতে একদম সিম্পল না? এই পেজটা যদি আমরা গর্জিয়াস বা অনেক সুন্দর বানাতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফরম্যাট এসে টেবিলে চলে যাব। টেবিলে চলে যাওয়ার পরে জায়গা থেকে পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করতে পারেন। আমাদের প্রথম শর্ত ছিল কি, এটা একটা কলাম কেন হইছে বা একটা ছক কেন এই রং হয়েছে, আপনার কি বলতে পারবেন? হ্যাঁ, রাইট। এটা হয়েছে কারণ আমি এই একটা ছককে সিলেক্ট করছিলাম, এন্ড একটা ছককে আমরা জাস্ট একটা ছক সিলেক্ট করার পরেই এই ফরম্যাট আছে টেবিলে ক্লিক করছিলাম, যার কারণে শুধুমাত্র একটা ছকে এরকম কালার হয়েছে। তো এরকম যদি আমি সম্পূর্ণ বা যতটুকু আমার প্রয়োজন করতে চাই, এরকম সিলেক্ট করব। আচ্ছা, এখন দেখেন যদি আমি ফরম্যাট আছে টেবিলে ক্লিক করি, দেখেন এখন এই ছকগুলো আমি যতগুলো ছক সিলেক্ট করছিলাম, এই ছকগুলো একটা একটা কলাম হিসাবে অ্যাড হয়ে গেছে। আর এটা হচ্ছে যে জাস্ট আপনি যে কোনো একটা টেবিলের ক্ষেত্রে আপনি এই অপশনটা বা এই ফিচারটা কাজ করতে পারেন, এই ফিচারটা দেখতে পারেন। আর যদি আপনি চান সম্পূর্ণ স্প্রেডশিটটাকে আপনি আপনি নিজের মতো কাস্টমাইজ করতে, সেক্ষেত্রে আপনার আরেকটা অপশন রয়েছে। সিলেক্ট করার পর দেখেন সম্পূর্ণটা একটা ফরম্যাটে চলে আসছে। তো এটা হচ্ছে যে এই ফরম্যাট আছে টেবিলের কাজ। তারপরে নর্মাল এই জায়গায় আপনি যে কোনো ধরনের ফরম্যাট দিতে পারেন পছন্দ অনুযায়ী। জায়গায় আপনি নিউজও নিতে পারেন, মার্চ স্টাইল, আপনার মার্চের তো অনেক ধরনের স্টাইল থাকে, সেই স্টাইলটা এর জায়গায় অ্যাড করতে পারেন। তারপরে এটি আর এই জায়গায় কিছু প্রয়োজন নাই। হোম সেকশনে কাটতো জাস্ট মানে কেটে ফেলা। আপনি কন্ট্রোল এক্স দ্বারাও এই জায়গায় হচ্ছে এগুলো হচ্ছে শর্টকাট কি, কন্ট্রোল প্লাস এক্স, কপি হচ্ছে যে কন্ট্রোল প্লাস সি। তো এগুলো শর্টকাট, এগুলো শর্টকাটে শিখে রাখবেন, যাতে করে জাস্ট কিবোর্ড ইউজ করে আপনি শর্টকাটে কাজ করতে পারেন। যখন আপনি অনেক কাজ করবেন তখন তার এত সময় পাবেন না যে একটা একটা করে ধরে ধরে, তখন জাস্ট সবগুলো একসাথে কাজ করবেন। আচ্ছা, আরেকটা বিষয় শিখাই। মনে করেন এই যে আমি এই জায়গায় একটা টেক্সট লিখছি ফান্ডামেন্টাল, ঠিক আছে? এই সেম টেক্সটটাই আমি একদম যদি সবগুলো ছকে বা আমার যতটুকু প্রয়োজন আছে ততটুকু ছকে যদি আমি বর্ধিত করতে চাই, সেক্ষেত্রে দেখেন এই জায়গায় সবগুলো ছকের মধ্যেই ফান্ডামেন্টাল লেখা চলে আসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি আমি এই জায়গায় লিখে দেখাই নাম্বার, এই জায়গায় আমি 1 2, এটা সবচেয়ে সুবিধা কি, আপনি 1 2 লেখার পর সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে আপনি যত বর্ধিত করবেন, মনে করেন আমি এই পর্যন্ত নিলাম, তো আমি 1 থেকে ধরে বর্ধিত করছি, এখন সব জায়গাতে 1 লেখা চলে আসছে। আবার আমি যদি চাইতাম যে 1 2 থাকবে বা ক্রমিক নাম্বার অনুসারে থাকবে,
আচ্ছা, এই জায়গায় আমি যদি এক সেম নাম্বারে, যেমন এই জায়গায় যদি আমি যে কোনো কিছু লিখতে পারি, এই নাম্বারটা যদি আমি চাই সবগুলো ছকের মধ্যে চলে যাক, তাহলে জাস্ট টান দিলে এমন বর্ধিত করলেই এই নাম্বার অ্যাড হয়ে যাবে। আর যদি আমি চাই সিরিয়াল নাম্বার হিসাবে এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকটা আলাদা আলাদা না ভেবে একসাথে যদি লেখার ট্রাই করি, একসাথে লিখতে চাই, সেক্ষেত্রে যে বলছেন আমি 17টা রো নিয়েছি, এই জন্য 17 পর্যন্ত এই জায়গায় লেখা শো হয়ে গেছে। তো এই জায়গায় আপনার সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে 17 পর্যন্ত বা যত খুশি আপনি এই জায়গায় অভাব নাই। এরকম টান দিয়ে যদি আপনি বাড়াইতে থাকেন, এটা সারাদিন যেতে থাকবে কিন্তু শেষ হবে না। এটা আপনি যত খুশি তত বাড়াইতে পারবেন এবং এ পর্যন্ত কাউন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে যে একটা সুবিধা। তারপরে তারপর হচ্ছে ইনসার্ট অপশনে যাওয়ার পরে জায়গায় আপনার যে বিষয়টা প্রয়োজন, টেবিল তো আছে আগে থেকেই। আর পিকচার্স, আপনি যদি কোনো পিকচার্স ইনসার্ট করতে চান বা ছকের মধ্যে কোনো ছবি অ্যাড করতে চান, সেক্ষেত্রে পিকচার্সে ক্লিক করবেন, এটা আপনার পিসির মধ্যে নিয়ে যাবে, সে জায়গা থেকে আপনি ইনসার্ট করতে পারেন। এই যেরকম আপনার যদি কোনো ছবি অ্যাড করা লাগে কোনো ছকের মধ্যে, সেক্ষেত্রে আপনি এইভাবে ছবি অ্যাড করতে পারেন। এটা হলো ইনসার্টে গিয়ে ছবির কাজ। তারপরে শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ নিতে পারেন, দরকার প্রয়োজন অনুযায়ী যে কোনো শেপ আছে। তারপরে এই জায়গায় আর তেমন কোনো কিছু প্রয়োজন নাই। হেডার এন্ড ফুটার ঠিক সেম, আমরা যখন ওয়ার্ডে কাজ করছি সেক্ষেত্রেও কোনো একটা হেডার বা ফুটার প্রয়োজন ছিল, এই জায়গায় আপনি হেডার অ্যাড করতে পারেন। এই জায়গায় পেজ 1 2 শিট এরকম বিভিন্ন ধরনের হেডারের নাম রয়েছে, আপনি যে কোনো একটা হেডার সিলেক্ট করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এই জায়গায় দেখেন পেজ 1 একটা হেডার চলে আসছে, এই জায়গায় আমি যে কোনো কিছু লিখতে পারি। তো এটা হচ্ছে হেডিং অ্যাড করার নিয়ম। ঠিক সেম ভাবে আপনি ফুটার অ্যাড করতে পারবেন। আমি আপনাদেরকে কিছু ইকুয়েশন দেখাই, তাহলে আপনারা এক্সেলের আরো একটি ফিচার সম্পর্কে জানতে পারবেন। যেমন আমি যদি এই জায়গায় সহজভাবে লিখি, আচ্ছা মনে করেন একটা ছকের মধ্যে বা একটা সেলের মধ্যে 45 লিখলাম, আর একটা সেলের মধ্যে 23 লিখলাম, ঠিক আছে? তো আমি যদি এই 45 গুণন 23 এটার মিন বার করতে চাই, মনে করেন এটা হবে আমার রেজাল্ট বা ইকুয়েশন। তো এই জায়গায় আপনি যদি অ্যাড মানে দেখতে চান বা এই দুইটা সেলের মধ্যে নাম্বারকে আপনি যোগ করতে চান, সেক্ষেত্রে আপনি এই জায়গায় সহজে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা সবাই নোট করেন কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। আপনি ইকুয়েশন দেওয়ার পরে সাম লিখবেন, সাম দেওয়ার পরে একটা ব্রেকেট দিবেন, ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আপনি কলাম নাম্বার সেল নাম্বার দিবেন যে কোন সেল মানে এই ফর্মুলাটা কোন সেলে অ্যাপ্লাই করতে চান। তো সেলের এই সেলটা হচ্ছে যে এই জায়গায় সি, এই জায়গা থেকে C3 এই সেলের নাম। যদি আপনি না জানেন যে সেলের নাম কি, সেক্ষেত্রে আপনি জাস্ট সিঙ্গেল ক্লিক করবেন, এই জায়গায় লেখা আসবে। এই যে ক্লিক করলে এই জায়গায় বাম দিকে লেখা আসবে যে এই যে C3, এই জায়গায় C3 লেখা আসবে, আর এই সেলের নামও লেখা আসবে C4। তো আমি জায়গায় আর যদি আপনি লেখা নাও দেখতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট সিলেক্ট করলেই জায়গা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, সাম যে আমি C3 দিব, C3 দিয়া এই জায়গায় ইনটু অপশন দিব, ইনটু কিবোর্ড থেকে ইনটু সিম্বলটা দিব, তারপরে C4 দিয়ে ব্রেকেট ক্লোজ করে দিয়ে
এন্টার করব। দেখেন এই জায়গায় গুণফল চলে আসছে, খুব সহজেই গুণফলটা চলে আসছে। এরকম যদি আপনি অনেকগুলা গুণফল একসাথে করতে চান সেক্ষেত্রেও আপনি করার সুযোগ রয়েছে। যোগ করতে চাইলে আপনি যদি যে কোনো দুইটা সেলকে যোগ করতে চান সেক্ষেত্রে আপনি এই ইকুয়েশনটা ইউজ করতে পারেন। আর যদি চান যে সম্পূর্ণ ইকুয়েশনের যোগফল, এই জায়গায় যদি আপনি এই পুরা টোটাল যে সেলগুলো আছে এটার মধ্যেকার হিসাব বার করতে চান সেক্ষেত্রে আপনি সেম প্রসেস। ফার্স্টে ইকুয়েশন সাম, ফার্স্ট ব্র্যাকেট, এই যে আপনি সিলেক্ট করে দিবেন নরমালি জাস্ট সেকশন, আমি জাস্ট সিলেক্ট করে দিছি, সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিব। দেখেন এই জায়গায় সম্পূর্ণ যে ইকুয়েশনের যোগফল চলে আসে 750। ঠিক আছে, আপনি চাইলে ক্যালকুলেটরে যোগ করতে পারেন, যোগ করে দেখতে পারেন যে ঠিক আছে কিনা। আচ্ছা 750 চলে আসছে। এটা হচ্ছে খুব সহজে একটা টেকনিক যার মাধ্যমে আপনি যোগ করতে পারেন। গুণ করার ক্ষেত্রে, ভাগ করার ক্ষেত্রে ঠিক সেম ভাবেই করবেন। সাম লিখবেন, সাম লেখার পরে আপনি যে সেলটা সিলেক্ট করতে চান জায়গায় ভাগ করে ভাগ অপশন বা ভাগ সিম্বলটা দিবেন। সিম্বল দেওয়ার পরে আমি মনে করেন C6 এর সাথে ভাগ দিব, সেই জায়গায় C6 দিলে ভালো হয়, কারণ C6 এ বড় একটা মানে বড় নাম্বার, তো সেই ক্ষেত্রে আমি যদি এই জায়গায় বড় নাম্বার দিয়ে ছোট নাম্বার ভাগ দিই তাহলে ইকুয়েশনটা সুন্দর আসবে। দেখেন 7.1333। তো আপনি দেখেন আমি এর ক্যালকুলেটর ব্যবহার করে দেখাই। আচ্ছা আমরা কি করেছিলাম, C6 সিলেক্ট করেছিলাম, C6 এর C3 দিয়ে ভাগ দিছিলাম, তো C6 এর রেজাল্ট হচ্ছে যে 321 ভাগ 45। দেখছেন ঠিক সেম রেজাল্ট চলে আসছে। এইভাবে আপনি যত সহজে পারেন বা খুব সহজেই হিসাব নিকাশ বার করতে পারবেন। তো এগুলো হচ্ছে যে ফিচার্স বা কিছু ফর্মুলা, আমি খুব ইজিলি আপনাদের দেখাই। আমি ছোট করে একটা স্প্রেডশিট আপনাদের রেডি করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। মনে করেন আমি জায়গায় প্রোডাক্ট নেম দিলাম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট। আচ্ছা এই জায়গায় মনে করেন প্রোডাক্ট নেম লেখলাম, আপনারা লিখে নেবেন সুন্দর মতো। যে প্রোডাক্ট নেমে অ্যাপেল দিলাম, প্রাইস মনে করেন যে 200 টাকা কেজি, এটার মনে করেন 100 টাকা কেজি, এটা 130 টাকা কেজি, 280 টাকা কেজি, 320 টাকা কেজি, 450 টাকা কেজি, 150 টাকা কেজি,
600 টাকা কেজি। আচ্ছা, এই জায়গায় আমরা হচ্ছে যে প্রাইস বা প্রোডাক্টের প্রাইস এই জায়গায় সিলেক্ট করলাম। এই জায়গায় কোয়ান্টিটি যদি আমার মনে করেন সেল হয়, আচ্ছা এখন যদি মনে করেন এই জায়গায় আমি কত কেজি সেল করছি, 20 কেজি সেল করছি, 20 কেজি আপেল সেল করছি 200 টাকা কেজিতে, সেক্ষেত্রে আমার এই জায়গায় টোটাল অ্যামাউন্ট কত হবে? টোটাল অ্যামাউন্ট কি আমি এখন যোগ দিব বা গুণ দিব? 200 গুণন 20? অবশ্যই না, আমরা শর্টকাটে ফর্মুলা ইউজ করব। এই জায়গায় আমি যদি ইকুয়েশন দিয়া সাম দেওয়ার পর এটা দেখেন এই জায়গায় 2000 টাকার সেল হয়েছে। তো আমি যদি এই ফর্মুলাটা সব জায়গায় ইউজ করতে চাই, দেখেন কত ইজিলি সেম ফর্মুলা আমি জাস্ট ক্লিক করে বাড়ায় দিছি, এই জায়গা থেকে টান দিয়ে দিছি, এই কারণে এই জায়গায় সবগুলো ফর্মুলা এক জায়গায় সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি গুণ করে দেখেন যে সবগুলো ঠিক আছে কিনা। যেমন আমি যে দেখলাম 100, ক্যালকুলেটরটা আমি নিয়ে আসছি। এই জায়গায় যদি আমি 133 গুণন 34 দিই, দেখেন 4522, ঠিক আছে। তো এইভাবে সবগুলো ইকুয়েশন ঠিক আছে। এগুলোর ভিতরে কোনো কনফিউশন থাকবে না আশা করি। এখন যদি আপনি টোটাল অ্যামাউন্ট এই জায়গায় সেল করলেন, এই জায়গায় যদি আপনি যে এত এই পর্যন্ত কতটুকু সেল হয়েছে বা মোট টোটাল কয় টাকার সেল হয়েছে এটা যদি আপনি লিখতে চান, সেক্ষেত্রে ইকুয়াল দিয়ে সাম দিবেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়া একদম ফুল এই জায়গায় সিলেক্ট করে দিবেন, এটা করে দিবেন। দেখেন এই পর্যন্ত টোটাল কত হাজার টাকা সেল হয়েছে? 1,49,512। এই জায়গায় একদম একদম সম্পূর্ণ তথ্যটা চলে আসছে বা টোটাল অ্যামাউন্টটা চলে আসছে। তো এগুলো এইভাবে আরো এরকম কিছু ফর্মুলার মাধ্যমে আপনি খুব সহজেই সম্পূর্ণ কাজগুলো গুগলে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করতে পারেন। যারা ফোন ইউজার আছেন তারা একটু ভালো করে দৃষ্টি রাখবেন, কারণ আমি জাস্ট মোবাইলের মধ্যে কোন জায়গায় কোন অপশনটা রয়েছে এই অপশনটাই শুধুমাত্র দেখাই দিব। আর যে কাজগুলো রয়েছে এগুলো সেম, ঠিক আপনারা অ্যাপ্লাই করলে আপনাদেরও এভাবে পারবেন। এছাড়া নানান ধরনের ফর্মুলা রয়েছে, এই জায়গায় আমরা ফর্মুলাসে চলে যাই। মানে আপনি যে এই জায়গায় ইকুয়েশন দিলেন, ইকুয়েশন দেওয়ার পর সাম, তো জায়গায় ধরেন অনেক ধরনের ফর্মুলা রয়েছে, এতগুলো আপনাদের জানার প্রয়োজন নাই। আপাতত যে বিষয়টা আমি দেখাইলাম ওইভাবে আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হবে, ওই হোমওয়ার্ক অনুযায়ী আপনার ফর্মুলা প্রয়োগ করার মাধ্যমে হোমওয়ার্ক সাবমিট করবেন। তারপরে যদি আমরা কোথায় ছিলাম, ইনসার্ট শিখাইছি, ইনসার্টের মধ্যে কি সবগুলো বিষয় দেখানো হয়েছে? হ্যাঁ, মোটামুটি যত কিছু প্রয়োজন দেখাইছিলাম। পেজ লেআউটের মধ্যে জাস্ট আপনার যদি আপনি পরিবর্তন করতে চান, কোনো কালার, কোনো থিম, এরকম আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই জায়গায় থিম চেঞ্জ করতে পারেন। এই তো মার্জিন, মার্জিন তো জানেনই, মার্জিন খালি জাস্ট মার্জিন করে থাকবো। পেজের সাইজ অবশ্যই A4 দেওয়া থাকলে উত্তম হয়। আচ্ছা, গত ক্লাসে আমি বলছিলাম যে A4 পেজের সাইজ মুখস্থ করার জন্য আপনারা মানে কি কি পারেন A4 পেজের সাইজ মনে আছে কার কার? একটু হ্যান্ড রাইজ করেন। জি, শিহাব ভাই বলুন। হ্যাঁ, 8.27 ইঞ্চ ইন্টু কত? 11.69 ইঞ্চ।
এটা হচ্ছে যে পারফেক্ট পেজ সাইজ, যেটাকে আমরা A4 সাইজ নামে চিনে থাকি। যে প্রিন্ট এরিয়া, আপনি কতটুকু এরিয়া প্রিন্ট করতে চান, সম্পূর্ণটা প্রিন্ট করতে চান নাকি সিলেক্টেড এরিয়া, মনে হয় আপনি এতটুকু প্রিন্ট করতে চাইলে এতটুকু সিলেক্ট করতে পারেন। জায়গায় আরো কিছু অপশন আছে, হেডিংস গ্রেডিংস, এগুলো তেমন কিছু জানার প্রয়োজন নাই। তারপর ফর্মুলা, এই জায়গায় বিভিন্ন ফর্মুলা রয়েছে, যে সাম, এই ফর্মুলাটা আমি শিখাইছি আপনাদের। তারপর এভারেজ, ইনসার্ট ফাংশন, এই জায়গায় আপনার কিছু ফাংশন রয়েছে, এগুলো আপনাদের ফার্স্ট আপনাদের জানা দরকার নেই। আপনারা জাস্ট কাজ করার ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বা কাজ, নর্মাল কাজ করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো আপনাদের অনেক বেশি জানা প্রয়োজন, সেই বিষয়টা আমি আপনাদের বললাম। আচ্ছা, আমি এক ভাইকে একটা প্রশ্ন করছিলাম যে আমি যদি নাম দেওয়া থাকে, কি নামগুলা, মনে করেন আমার নাম রাশেদুল, আর এই জায়গায় আমার সারনেম দিলাম রোমান। এখন যদি আমি এই ছকের মধ্যে এই দুইটা নামকে একসাথে আনতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কন্ট্রোল, আচ্ছা এটা একটা নামের ক্ষেত্রে হবে না, আমি যদি এই জায়গায় অনেকগুলাই লিখি, সবসময় মনে রাখবেন আপনি যে ফর্মুলাটা একটার জন্য ইউজ করবেন, ওই ফর্মুলাটা সবগুলোর ক্ষেত্রে যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা জানতে পারবেন বা খুব সহজে পারবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আপনাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে যে ফর্মুলার অপশনে যাওয়ার পরে এই যে আপনি ক্যালকুলেশন করতে চান, এই যে অটোমেটিক ক্যালকুলেশন অফ আছে, আপনি যদি ম্যানুয়াল ক্যালকুলেশন করতে চান, ম্যানুয়াল অপশন আছে। আপনি যদি কোনো ধরুন দেখায় দেই, যদি ক্যালকুলেট করতে চান, ক্যালকুলেট নাও ক্লিক করবেন, তো জায়গায় যে ক্যালকুলেট হয়ে যাবে। আর যদি ক্যালকুলেট শিট করতে চান, সেক্ষেত্রেও করার সুযোগ আছে। আর ডাটার মধ্যে কোনো কাজ নেই, রিভিউ, এই জায়গায় জাস্ট আপনি যদি আপনার শিটটাকে লক করে রাখতে চান, ওই জায়গায় জাস্ট লক করে রাখতে পারবেন। ওইটুকু সিলেক্ট করে আপনি যদি লক করে দেন, কেউ আপনার এসে এই শিটটা চেঞ্জ করতে পারবেন না বা পরিবর্তন করতে পারবেন না। এটা হচ্ছে যে প্রোটেক্ট করতে পারেন আপনি লক করার মাধ্যমে। ভিউ অপশনে গেলে এই জায়গায় তেমন কিছু নাই, আপনি ফ্রিজ করতে পারেন এটার মাধ্যমে, ঠিক সেম। এবং যদি মনে করেন এটা যদি ফ্রিজ করে দিই, আচ্ছা ফ্রিজ আপনি প্যান ইউজ করতে পারেন, এগুলো আপনার বাসায় বসে দেখবেন। মানে ফ্রিজ মানে আটকায় দাও, কোনো যদি আপনি আপনি কোনো যদি এই জায়গায় কোনো ফ্রিজ করতে চান কোনো রোকে, সেক্ষেত্রে আপনি ফ্রিজ টপ রো সিলেক্ট করতে পারেন, ফ্রিজ ফার্স্ট কলাম সিলেক্ট করতে পারেন। অথবা যদি ফ্রিজ করা, ফ্রিজ মানে কি আপনার আটকায়া দেওয়া, যদি কোনো
সেল, একাধিক সেল যখন আটকে থাকবে তখন আপনি এই জায়গায় আনফ্রিজ প্যান্স সিলেক্ট করলে এই জায়গায় আনফ্রিজ হয়ে যাবে, আর যদি ফ্রিজ করতে চান সেক্ষেত্রে ফ্রিজ করতে পারবেন। আর হচ্ছে টুকটাক এক্সেলের কাজ। তারপরে এই জায়গাতে সেভ করার যে অপশন, এটা ঠিক সেম। ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ, সেভ অ্যাসে চলে যাবেন। আপনি যদি কম্পিউটারে সেভ করতে চান সেক্ষেত্রে এই জায়গায় কম্পিউটার সিলেক্ট করে ব্রাউজারে সিলেক্ট করবেন। এই জায়গায় যদি আমি আপনাদের বোঝার সুবিধার্থে, আচ্ছা বুক টুই থাকুক, যে আপনি এক্সেল ওয়ার্কবুকে শিট করবেন, মানে এক্সেলে যদি আপনি এক্সেলে সেভ করেন সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি ওই ফাইলটা ওপেন করতে যাবেন সেটা অটোমেটিক্যালি ওয়ার্ড মানে এক্সেল ফাইলে ওপেন হয়ে যাবে। আর যদি আপনি পিডিএফ এ সেভ করতে চান, এই জায়গায় অনেক ফরম্যাট রয়েছে, এত কিছু আপনাদের জানার প্রয়োজন নাই। পিডিএফ সেভ করতে চান সেক্ষেত্রে আপনার পিডিএফ এ সেভ হয়ে যাবে, তখন আর কেউ চেঞ্জ করতে পারবে না। যেমন আমি পিডিএফ দিয়ে সেভ করলাম, এবার দেখতে পারেন, দেখেন এই জায়গায় জাস্ট আমি নর্মালি সেভ হয়ে গেছে। আমি এই জায়গায় চাইলে এডিট করতে পারবো না, এই জায়গায় জাস্ট কপি পেস্ট করতে পারবো বা কাট করতে পারবো, এতটুকু আমি করতে পারবো। আচ্ছা, এবার গুগল শিট থেকে আমি আপনাদের কিছু দেখায় দিই। এটা হচ্ছে যে অফলাইন সফটওয়্যার, বা যাদের কাছে এক্সেল আছে তারা এক্সেলে এইভাবে কাজ করতে পারেন। আর যদি আপনার কাছে এক্সেল না থাকে সেক্ষেত্রে আপনার জরুরি ভিত্তিতে আপনি আহ, যদি আপনার কাজ ক্লায়েন্টের সাথে একত্রে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার গুগল শিটটা একটু বেটার হয়। কারণ গুগল শিটের মধ্যে আপনি যদি ফাইলটা কাস্টমারকে শেয়ার করেন বা ক্লায়েন্টকে শেয়ার করেন সেক্ষেত্রে উনি আপনার কাজগুলো দেখতে পারবে এবং পর্যবেক্ষণ করতে পারবে, এবং চাইলে উনিও এডিট করতে পারবে, এই অপশনও রয়েছে। তো এই জায়গায় জাস্ট ক্রোমের মধ্যে আসার পরে নাইন ডটে ক্লিক করবেন, জাস্ট শিটে ক্লিক করবেন। শিটে ক্লিক করে ওই যে ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট নিয়ে নেবেন নিজের প্রয়োজন অনুযায়ী। আমার স্টোরেজ ফুল শো করতেছে, আমি আর এটা হ্যাঁ, ওকে, গুগল শিটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে সিম্পল। যেহেতু আমার কোনো স্প্রেডশিট আগে থেকে রেডি করার নাই, যার কারণে এই জায়গা থেকে নো স্প্রেডশিট ইয়েট দেখাচ্ছে। আপনাদের এরকম দেখাবে। আর যদি আপনার লগ ইন করতে চাই সেক্ষেত্রে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড দেওয়ার পরে এই জায়গায় লগ ইন করতে পারবেন ডিরেক্টলি। আর যদি টু স্টেপ ভেরিফিকেশন অন থাকে সেক্ষেত্রে যে মোবাইলে আপনার একটা কোড যাবে, কোড যাওয়ার পরে সেটা দেওয়ার মাধ্যমে আপনি জয়েন করতে পারবেন। তো আপনার যখন লগ ইন হয়ে যাবে বা সাইন ইন হয়ে যাবে তখন আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। আচ্ছা, জাস্ট ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করলাম, দেখেন এটার মধ্যে ঠিক সেম ইন্টারফেস যেরকমটা আমরা দেখছিলাম এক্সেলের মধ্যে, ঠিক সেম ইন্টারফেসই এই জায়গায় রয়েছে। এই জায়গাও ঠিক সেম, আমরা যেরকম ফর্মুলা ইউজ করতে চাই 1 2 দেওয়ার পরে যদি আমরা দেখেন এভাবে আপনি শর্টকাটে ফর্মুলা ইউজ করতে পারবেন। ঠিক সেম, আমি যদি এই পুরো সম্পূর্ণ রোটাকে সিলেক্ট করতে চাই, কলামটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে এটা জাস্ট ক্লিক করলেই সম্পূর্ণ ক্রমটা সেট হয়ে যাবে। আর যদি আমি রোটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে ক্লিক করলে যে সম্পূর্ণ রোটা সিলেক্ট হয়ে গেছে। আর আপনি যদি সম্পূর্ণ রো কলাম সবকিছু সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এই বারটা সিলেক্ট করবেন, সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটা তো রিডু, আনডু, আর দেন এই জায়গায় প্রিন্ট অপশন রয়েছে। এই জায়গায় যদি আপনি পেজটাকে একটু বড় ছোট করতে চান, আপনি যদি 125 দেন এই পেজটা একটু ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে। 100 থাকলে ভালো হয় আমার মনে হয়।
যে থেকে আপনি হিসাব নিকাশের ক্ষেত্রে আপনি যদি কোনো করতে চান, কারেন্সি অ্যাড করতে চান যে এই কারেন্সিতে আমরা ইউজ করব, সেক্ষেত্রে এটা দিতে পারেন। আর এই জায়গায় আনটাইটেল স্প্রেডশিট মানে হচ্ছে যে আমরা কোনো টাইটেল বা কোনো কিছু দেই নাই এখনো, যে জায়গায় আপনি আপনার নাম দিতে পারেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি কোনো লেখাকে বা টেক্সটকে যদি ডান দিকে সরায় নিতে বা কোনো লেখার সাথে বা কোনো হিসাব নিকাশের সাথে আপনি যদি শূন্য অ্যাড করতে চান, মানে আপনার যে ডেসিমেল যেই সংখ্যাগুলো এগুলো অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এটা অ্যাড করতে পারেন। আর যদি কমাতে চান সেক্ষেত্রে এটা অ্যাড করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পয়সার হিসাব হয়, যেমন 55 টাকা 10 পয়সা, সেক্ষেত্রে আপনার এই অপশনটা ইউজ করা হয়, যাতে করে কারণ আপনার কাছে হয়তো বা পয়সার হিসাব কোনো না, যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি এই সামান্য পয়সা হিসাব করে, সেক্ষেত্রে দেখা যায় এগুলো যোগ করলে এই হিউজ একটা অ্যামাউন্ট অফ মানি বা রেজাল্ট আসে। তো এই জন্য এটা ইউজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন আপনি যদি কোনো ফরম্যাট ইউজ করতে চান, নাম্বার ফরম্যাট, পার্সেন্ট ফরম্যাট, যদি আপনি পার্সেন্টেজে এই জায়গায় যদি পার্সেন্টেজে রেজাল্ট বের করতে চান, সেক্ষেত্রে সুযোগ আছে। সায়েন্টিফিক ফর্মুলাতেও যদি করতে চান, সেটাও সুযোগ আছে। তো এগুলো আপনার বাসায় বসে যদি প্র্যাকটিস করবেন। আপনি যদি কোনো ফন্ট দিতে চান, সেক্ষেত্রে ফন্টও সিলেক্ট করতে পারেন। প্রয়োজন পছন্দ অনুযায়ী ফন্ট দিতে পারবো। ফন্টের যে লেখা, ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো, সবকিছু করা যাবে এই জায়গাতে। বোল্ড, ইটালিক, তারপরে হচ্ছে যে এটা কালার, যে টেক্সট কালার অ্যাড করতে চাই, তারপরে যদি আমি ফিল করতে চাই, মানে এই সম্পূর্ণ সফটওয়্যারে যদি আমি কালারিং করতে চাই, সেক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। এটা করে দেখাই। দেখছেন এই জায়গায় সেলটা সম্পূর্ণ ফিল হয়ে গেছে বা কালার দ্বারা ফিল হয়ে গেছে। তারপরে আমি যদি মনে করেন জাস্ট এই কয়টা সেলের চারিদিকে বর্ডার রাখতে চাই, সেক্ষেত্রে আমি বর্ডার নিতে পারি। মিডল বর্ডার আছে, ইনার বর্ডার আছে, হরিজন্টাল বর্ডার আছে, ভার্টিক্যাল বর্ডার আছে। আপনি যে কোনো পছন্দের বর্ডার সিলেক্ট করতে পারেন। তারপরে এই জায়গায় অ্যালাইনমেন্ট ঠিক সেম। আপনি যদি লেফট অ্যালাইনমেন্ট চান, সেক্ষেত্রে লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে পারেন। যতটুকু অপশন বা যতটুকু পেজকে আপনি পরিবর্তন করতে চান, ঠিক সেম জায়গা থেকে পরিবর্তন করতে পারেন। আচ্ছা, আমি আরেকবার একটা প্রশ্ন করব আপনাদেরকে, যে অ্যালাইনমেন্ট বিষয়টা কি বা অ্যালাইনমেন্ট কাকে বলে, সেটা তো আপনারা বলছেন এর পূর্বে। এবার বলবো যে লেফট অ্যালাইনমেন্ট বা মিডল অ্যালাইনমেন্ট। এখন যদি আমি কোনো লেখাকে বাম দিক থেকে শুরু করি, তাহলে কি আমাদের কোন অ্যালাইনমেন্টটা আমাদের শো করবে? এই জায়গায় যদি অন থাকে অ্যালাইনমেন্টটা, তাহলে বাম দিক থেকে যদি শো করে, সেক্ষেত্রে বাম দিক থেকে অবশ্যই শুরু হবে। আমাদের এমন কোন ফরম্যাট রয়েছে বা কোন লেখা রয়েছে যেটা ডান দিক থেকে শুরু হয়, বা কোন ভাষা রয়েছে যেটা ডান দিক থেকে শুরু হয়? আচ্ছা, আরবি ভাষা। ধন্যবাদ সাবির ভাইয়াকে। ডান দিক থেকে আমাদের আরবি ভাষা শুরু হয়। আর এই জন্য আমি যদি আরবি লিখি, লেখার পরে যদি জায়গা থেকে ডান অ্যালাইনমেন্ট সেট করে দিই, জায়গায় ডান দিক থেকে লেখা শুরু হয়ে যাবে। তারপরে জায়গায় যদি আপনি ভার্টিক্যাল অ্যালাইন করতে চান, টপ অ্যালাইনমেন্ট করতে চান, মিডল অ্যালাইনমেন্ট করতে চান, সেটারও অপশন রয়েছে। আপনি যদি এই জায়গায় কোনো সেলের মধ্যে লিঙ্ক অ্যাড করতে চান, যেমন আমি যদি এই সেলটা সিলেক্ট করি, লেখা সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করলে এই জায়গায় লিঙ্ক, এই যদি আপনি লিঙ্ক অ্যাড করতে চান, সেক্ষেত্রে ইনসার্ট লিঙ্কে ক্লিক করবেন। আপনি কি লিঙ্ক বা কোন লিঙ্কটা দিতে যাচ্ছেন, আমি যে লিঙ্কটা ইনসার্ট করি,
দেখেন এখন এই 3 এর মধ্যে লিংক অ্যাড হয়ে গেছে। যদি আমি জাস্ট 3 এর মধ্যে একটা ক্লিক করি, এই জায়গায় লিংকটা শো করবে, এই জায়গায় ক্লিক করলে আমার ওই যে সেম ওয়েব পেজে চলে যাবে। তারপরে আর এই জায়গায় তেমন কোনো অপশন নাই বা কাজ নাই। আর তারপরে এডিটর অপশনে গিয়ে ঠিক সেম আমরা ওয়ার্ডে যেগুলো দেখছি, রিডু, আনডু, কাট, কপি, পেস্ট, পেস্ট স্পেশাল ডিলিট করতে পারি। ভিউ অপশনে গিয়ে আপনি ফ্রিজ করতে পারেন, তারপরে গ্রুপ করতে পারেন, কমেন্ট জুম করতে পারেন বা ফুল স্ক্রিন করতে পারেন, ইনসার্টে গিয়ে এই জায়গায় সেল অ্যাড করতে পারেন, রোস অ্যাড করতে পারেন। হ্যাঁ, আপনাদের আরেকটা বিষয় শেখানো দরকার, সেটা হচ্ছে যে মনে করেন আমি এই জায়গায় লিখে ফেলছি বা হিসাব করে ফেলছি যে 3 এর পরে 4, কিন্তু আমার এখন অনেক বেশি ইম্পর্টেন্ট বা অনেক বেশি এটা দরকারি কাজ হচ্ছে যে আমার 3 এর পরে 6 লেখা লাগবে। সেক্ষেত্রে কি করব, আপনি যে জায়গায় একটা সেল অ্যাড করতে চান সেটার উপর নেবেন, নেওয়ার পরে এই জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, ইনসার্ট ওয়ান রো অ্যাবভ, মানে একটা রো উপরে অ্যাড হবে। যদি 4 এর উপরে 3 এর পরে এখন আপনি এই জায়গায় 6 লিখতে পারবেন। বুঝতে পারছেন? যেই রোতে মানে যেই রো এর উপরে আপনি একটা এক্সট্রা রো অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গায় কার্সরটাকে রেখে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর ইনসার্ট ওয়ান রো। আর যেটা নিচে অ্যাড করতে চান সেগুলো বিলো ওয়ান রো, দেখেন 4 এর নিচে এখন হয়ে গেছে। ঠিক সেম আপনি যদি কলাম অ্যাড করতে চান কলামটার উপর রাইট বাটন ক্লিক করার পর ইনসার্ট ওয়ান লেফট, যে জায়গায় লেফটে একটা কলাম অ্যাড হয়ে গেছে। এভাবে অ্যাড করতে পারেন। আর এই জায়গা থেকে তেমন কোনো বিষয় জানার নাই। ফরম্যাটের মধ্যে আপনি থিম চেঞ্জ করতে পারবেন, আর নাম্বার তো আগে দেখাইছি, টেক্সট অ্যালাইনমেন্ট, র্যাপিং, তো এগুলো আর তেমন কিছু নাই। এবার আসেন যারা ফোন ইউজারদের কিভাবে করতে হয় সে বিষয়টা আজকে এখন দেখাবো। আচ্ছা, আমি ফোন থেকে স্ক্রিন শেয়ার করি। আশা করি সকলে আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, আমার ফোনের স্ক্রিন। তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এক্সেলে কাজ করার জন্য। এই জায়গায় জাস্ট নর্মালি এক্সেল লিখে সার্চ করবেন। সার্চ করলে এই জায়গায় মাইক্রোসফট এক্সেল এর অ্যাপস চলে আসবে। আপনি জাস্ট নর্মালি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এই জায়গায় ডাউনলোড করে ইনস্টল করার পর ওপেন করে নেবেন। ওপেন করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। হয়তো আপনার কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে পারে। আমি তো আগে বলছিলাম যে আপনাদের একটা মাইক্রোসফট অফিস অ্যাকাউন্ট থাকা দরকার, যেটা আপনি সব জায়গায় লগ ইন করবেন জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে। তো জায়গায় উপরের দিকে প্লাস যে আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। এই জায়গায় ঠিক সেম দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক জায়গায় নিতে পারেন। দেখেন এই জায়গাতেও ঠিক সেম চলে আসছে। আপনি যত যত কলাম চান, যত রো চান, সব এই জায়গায় আছে। জায়গায় জুম ইন জুম আউট করে আপনি আপনার প্রয়োজন মতো ছক নিতে পারেন। তো আমরা যে এরকম জায়গায় লিখছিলাম যেরকম, ঠিক সেম এই জায়গায় সব ফর্মুলা রয়েছে। আপনি যদি ফর্মুলা সেভ করতে ফর্মুলা দিতে চান এই জায়গায় ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে সাম, তারপরে এই জায়গায় যেভাবে আমরা ফর্মুলা পিছিয়ে দিয়েছিলাম ঠিক সেম ভাবে এই জায়গায় ফর্মুলা অ্যাড করতে পারবেন। তারপরে এই জায়গায় নিচের দিকে একটা অ্যারো অপশন আছে, দাঁড়ান, এই যে দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো অপশন, আপনি কি দেখতে পাচ্ছেন সবাই? এই যে জায়গায় উপরের দিকে একটা অ্যারো অপশন আছে, এটা ভিতরে ক্লিক করবেন। ক্লিক করলে হোম হোম এই জায়গায় অনেকগুলো সেকশন আছে। হোম সেকশন আমরা সর্বপ্রথম কাজ করে থাকি। হোমে যাওয়ার পরে এই জায়গায় যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ক্রস, সবগুলো রয়েছে। এই জায়গায় আপনি বর্ডার দিতে পারেন, চাইলে বর্ডারও রয়েছে বিভিন্ন ডিজাইনের। কালার ফিল করতে চাইলে কোনো বক্সের সেক্ষেত্রে কালার ফিল করার সুযোগ রয়েছে। ফন্ট কালার, এই জায়গায় অ্যালাইনমেন্ট, আপনার যে অ্যালাইনমেন্ট পছন্দ সেটা দিতে পারেন। তারপরে মার্চ সেন্টার করতে পারেন, আপনি যদি ছকের মাঝখানে ওখানে এই করে ছকের মাঝখানে আমি জাস্ট মার্চ করে দিব। দেখেন এই জায়গাটা ফ্রি হয়ে গেছে। এখন এই জায়গায় আপনি যে কোনো কিছু টেক্সট করতে পারবেন।
এটা হচ্ছে মার্জিন সেন্টারে কাজ। তারপরে র্যাপ টেক্সট প্রয়োজন নাই, টেক্সট ডাইরেকশন প্রয়োজন নাই, সেল স্টাইল, এটা জাস্ট নর্মালি আপনি যে সেলের স্টাইলগুলো কীরকম হবে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আমি যে ফরম্যাটে, বিভিন্ন ফরম্যাটে আপনি যদি আপনার সেলগুলোকে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। তারপরে ইনসার্টে যদি চলে যাই, আমি ইনসার্টে গিয়ে যদি পিকচার অ্যাড করতে চাই সেক্ষেত্রে আপনি মোবাইল ফোন থেকে পিকচার অ্যাড করতে পারেন, টেবিল অ্যাড করতে পারেন, শেপ অ্যাড করতে পারেন। এই ধরনের বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেগুলো আমরা দেখাচ্ছিলাম। ঠিক সেম আমরা পিসিতে যে বিষয়গুলো দেখছি ওই বিষয়গুলো এই জায়গায় রয়েছে, আর এই জায়গা থেকে আপনি অ্যাড করে নেবেন। আমরা যদি শেপের প্রয়োজন হয়, জায়গা থেকে অনেক শেপ রয়েছে, শেপগুলো অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, তারপরে ড্র বারে যাওয়ার পরে এই জায়গায় তেমন কিছু নাই, জাস্ট ড্র করার ক্ষেত্রে আপনার এটা কাজে আসবে। ফর্মুলা রয়েছে, যদি আপনি কোনো ফর্মুলা ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে ফর্মুলা এই জায়গায় সিলেক্ট করার পর ইনসার্টে গিয়ে আপনি যে কোনো ফর্মুলা নিতে পারেন। আচ্ছা, তারপরে রিভিউ তো কিছু নাই, ভিউতে জাস্ট গ্রিডিংস অ্যান্ড হেডিংস, ফর্মুলা বার, জুম আউট তো জানেননি, জুম করা, জুম আউট করা। এই জায়গায় আপনি ফ্রিজ অপশন আছে, আপনি যদি আপনার ফ্রিজ করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটা কাজে লাগাতে পারেন। এই জায়গায় জাস্ট আমি অপশনগুলো দেখাই দিতেছি যে কোন জায়গায় কোন অপশনটা রয়েছে, আর যে বিষয়গুলো আমি থিওরিটিক্যাল টপিক আলোচনা করছি ওগুলো সবকিছু আপনারা তো শুনছেন এতক্ষণ ক্লাসে। আচ্ছা, এটা হচ্ছে যে জাস্ট ফোনের ক্ষেত্রে যে যে অপশনগুলো রয়েছে কাজ করার জন্য সেই অপশনগুলো আপনি যদি শর্টকাটে যে উপরে একটা বার চলে আসছে এই বারের মাধ্যমে আপনারা জাস্ট ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে যে গুগল এক্সেল গেল, তারপরে হচ্ছে যে আপনি গুগল শিট, মাইক্রোসফট এক্সেল গেল। যদি শিটও আপনি ইউজ করতে চান ফোনের মধ্যে এই অ্যাপস ইউজ করাটা আমার মনে হয় বেটার। এই জায়গায় জাস্ট গুগল শিট লিখে সার্চ করবেন, গুগল শিট চলে আসবে। এই জায়গায় জাস্ট ইনস্টল ক্লিক করলে এই জায়গায় ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে জাস্ট সিম্পলি ওপেনে ক্লিক করবেন। যেমন অটোমেটিক সাইন ইন হয়ে গেছে, আপনি যদি সাইন ইন করতে চান সেক্ষেত্রে সাইন ইন করতে পারেন জিমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে। জায়গা থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি নিউ একটা স্প্রেডশিট নেবেন। আমার জায়গায় স্টোরেজ ফুল দেখাইতেছে। আচ্ছা, দেখেন এটার মধ্যে এক্সেলে যা যা কাজ করছে সব সেম কাজগুলো এই জায়গায় করা যাবে। এই জায়গায় আপনি যে কোনো টাইটেল দিয়ে অ্যাড করতে পারেন, টাইটেল দিয়ে ওকে করতে পারেন, অ্যান্ড দেন এই জায়গায় আপনার আহ, উপরের দিকে শিট ওয়ান, এই জায়গায় আপনি অনেক ধরনের শিট সিলেক্ট করার মাধ্যমে কাজ করতে পারেন। তারপরে যদি আপনি কোনো ফর্মুলা অ্যাড করতে চান এই জায়গায় ফর্মুলা বার রয়েছে বা ফর্মুলা বক্স, এই জায়গা থেকে আপনি ফর্মুলা অ্যাড করতে পারেন। আপনার লেখার সাইজ যদি বড় করতে চান সেক্ষেত্রে এই অপশনটা রয়েছে। বোল্ড করতে চাইলে বোল্ড অপশন, আবার ঠিক সেম মানে যা যা অপশন আমরা দেখছি গোল্ড শিটের মধ্যে আছে ঠিক সেম সকল অপশনগুলো এই জায়গায় আছে, হয়তো বা কিছু ফিচার্স কম আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা ফরম্যাটে কাজ করলাম, এরিয়াল যে জায়গা থেকে আপনি ফন্ট স্টাইল নিতে পারেন। এই যে উপরে এ অপশন, এ লেখার পাশে যে আইকনটা, এটা হচ্ছে যে আপনার কাজের সুবিধার ক্ষেত্রে উপরে অপশন দিছে। জাস্ট অপশনগুলো ভিন্ন ভিন্ন জায়গায় আছে কিন্তু সকল অপশনের কাজ কিন্তু সেম। দেখেন এই জায়গায় অ্যালাইনমেন্ট আছে, ফিল কালার আছে, স্পেসিং আছে, পার্সেন্টেজ আছে, যা কিছু দেখছেন সবকিছুই আছে জায়গায়।
এই জায়গায় আপনি যদি কোনো লিঙ্ক ইনসার্ট করতে চান সেক্ষেত্রে এই জায়গায় লিঙ্কে ক্লিক করতে পারেন, চার্ট নিতে পারেন, ইমেজ ইনসার্ট করতে পারেন, যেভাবে ইনসার্ট ওয়ান রো করতে পারেন। তারপরে জায়গায় তেমন কিছু নাই, শেয়ার অপশন তো দেখাইছি, শেয়ারের ভিতরে গিয়া আপনি যে কাউরে জায়গায় অ্যাড করতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন। জায়গায় অ্যাক্সেসে কি অবশ্যই কি বলছি, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। শেয়ার অপশনে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় যে রেস্ট্রিক্টেড থাকলে এই জায়গায় চেঞ্জ অপশন যে আছে, চেঞ্জ অপশনের মধ্যে ক্লিক করবেন। এই জায়গায় আপনি রেস্ট্রিক্টেড করতে পারেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করতে পারেন। অবশ্যই এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন, তাহলে আপনি যাকে শেয়ার করবেন সে আপনার স্প্রেডশিটটি ভালোভাবে দেখতে পারবে। আর এই জায়গায় ফোনের মধ্যে অফলাইন ইউজ করার একটা অপশন দিয়েছে, জায়গায় যে অ্যাভেলেবেল অফলাইন লেখাটা আছে, এই জায়গায় আপনি চাইলে অফলাইনে অ্যাভেলেবেল করতে পারেন, ইউজ করতে পারেন। তো এই তো ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটির হোমওয়ার্ক এ পর্যন্ত যে বিষয়গুলো আমি দেখাইছি এগুলো অবশ্যই বাসায় সকলে প্র্যাকটিস করবেন ভালোভাবে, তা না হলে কিন্তু আপনি ভুলে যাবেন যেই টপিকসগুলো বা যে ফর্মুলাগুলো, যে ফিচারগুলো আমি আজকে আলোচনা করছি। এগুলো মনে রাখতে হলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সকল বিষয়গুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর এর পরবর্তীতে যে বিষয়টা আপনাদের জানার প্রয়োজন সেটা হচ্ছে যে হোমওয়ার্ক। আজকের বাড়ির কাজের হোমওয়ার্কটা কি থাকবে। আজকের যে কাজ ক্লাসের হোমওয়ার্ক থাকবে, আপনার একটা স্প্রেডশিট রেডি করবেন, যে শিটের মধ্যে থাকবে নাম, মানে প্রোডাক্টের নাম, তারপরে প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যান্ড টোটাল সেলস। আমি যে কাজটা আপনাদের করে দেখাইছি ওই সেম কাজটাই আপনারা করবেন। করার পরে জায়গায় জাস্ট আমাকে বা ফেসবুকের মধ্যে পোস্ট করবেন আপনার ব্যাচ, স্টুডেন্ট আপনার ব্যাচ নাম্বার, স্টুডেন্ট আইডি, নাম, এই তিনটা ইনফরমেশন দিয়ে সাবমিট করবেন বা পোস্ট করবেন। কি কি লিখবেন, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যান্ড টোটাল অ্যামাউন্ট। এই চারটা রেডি করে আপনারা অবশ্যই পিডিএফ ফরম্যাটে সেভ করবেন। পিডিএফ ফরম্যাটে সেভ করার পরে আপনারা পোস্ট করবেন, অন্য কোনো ফরম্যাটে দিলে কিন্তু হবে না। ওকে, তো আজকে ছিল এই ক্লাসটি এই পর্যন্তই। আশা করি আজকে সকলে নতুন কিছু শিখতে পারছেন ক্লাস থেকে। এজন্য নতুন কিছু শিখলে একটা মানুষের স্বাভাবিক কথায় আছে যে নতুন কিছু মানুষ শিখার পরে 72 ঘন্টার মধ্যে ভুলে যায়। এখন 72 ঘন্টার মধ্যে যদি আপনি প্র্যাকটিস না করেন আপনি কিন্তু এই বিষয়টা মনে রাখতে পারবেন না, আপনি ভুলে যাবেন। এজন্য অবশ্যই আপনি আজকেই প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করবেন আজকের মধ্যে ডব্লিউটি কমপ্লিট করে নেওয়ার। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো তো আমি এখন নিতেছি, দাঁড়ান। আচ্ছা, কোয়েশ্চেন এখন নেওয়ার আগে আমি যে বিষয়গুলো বলে ক্লোজ করতেছি সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা হোমওয়ার্কটি যথাসময়ে সাবমিট করবেন। অ্যান্ড কোনো কোয়েশন বা কোনো যদি পরবর্তীতে কোনো সাপোর্ট, কোয়েশনের পরে যদি আপনার কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে নক করতে পারেন, অথবা আমার ফোন নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনি আমার থেকে বিষয়গুলো সমাধান করে নিতে পারবেন। আচ্ছা, এখন কার কি প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করুন, আমি একে একে সকলের প্রশ্নের উত্তর দিতেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এই ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।